হ্যালো গাইস, নমস্কার। আজকে সকালে উঠে মাকে নাস্তা তৈরি করে দিলাম, ডিম পরোটা। তা ডিম পরোটা করতে আমার একটু সময় লেগেছে। মা উঠে পড়েছে, মাকে আমি 9টার মধ্যে খাবারটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ডিম পরোটা বানিয়ে নিয়েছি আর দুধ চা এই যে মাকে আমি দিচ্ছি। মা আসলে ঘুম থেকে উঠেই খেয়ে নেয়, কারণ মার শরীরে চিনি কম, মানে সুগার কম। একটু খিদা পেলেই গা হাত পা কাঁপতে থাকে, সেই জন্য মাকে চিনি দিয়ে চা তৈরি করে দিতে হয়। আর মিষ্টি জাতীয় খাবার সব সময় তার পাশে রাখতে হয়, কারণ মা শরীর থেকে যদি সুগার কমে যায় তখন হাত পা কাঁপা শুরু করে, মাথা ঘুরে পড়ে যায়। তা এই জন্য মা ওঠার সাথে সাথে মাকে আমি খাবারটা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি খাবারটা আমার মাকে দিয়ে দিলাম। যে তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম, ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি আজকে রান্না করব ডিম আলুর তরকারি, খুবই ভালো হয় এই শীতে মধ্যে। যদি ডিম আলু তরকারি আর গরম ভাত খাওয়া হয় তাহলে আর কিচ্ছুই লাগে না। সেজন্য আমি কনকনে শীতের মধ্যে আমি ডিম আলু তরকারি রান্না করব বলে ভেবে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি এই যে চারটা আলু কেটে নিয়েছি, অর্ধেক করে নিয়েছি এক একটা আলুর। আর এই যে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, নিয়ে আমি ডিম ছিলে সামনে নিয়ে চলে আসি। এখন আমি ডিমটা, দেখো ডিমের খোসা দিয়েই আমি ডিমটা একটু চিড়ে নিব। এই যে দেখো বন্ধুরা, অনেক সুন্দর হয়। ছোটোকালে দেখেছি সুতা দিয়ে কাটতে, কিন্তু বড় হয়ে আমি বুঝতে পেরেছি যে এইটা দিয়ে যদি কাটা যায় তা খুবই সুন্দর হয়। অনেকে বটি দিয়েও করে, অনেকে চাকু দিয়ে করে, কিন্তু আমি ডিমের খোসা দিয়ে করে নিলাম। দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে। ডিমের এরকম যদি মাঝখান থেকে চিড়ে নেওয়া হয় তাহলে ওর মধ্যে মশলা ভালোভাবে ঢুকে যায়, খেতেও খুব মজা হয়। সেজন্য আমি নিয়েছি। এবার দেখো বন্ধুরা, মশলা আমি কি কি মশলা দিব ডিমের মধ্যে তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। গুঁড়া মশলার মধ্যে ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদ, জিরার গুঁড়া। এটা সাধারণত আমাদের বাঙালিদের ঘরে সব সময় এই মশলাগুলো আমরা ব্যবহার করি এবং এটাই আমরা খাই। আর দেখো বন্ধুরা, আমি আদা রসুন পেঁয়াজ আমার যতটুক লাগে ততটুকু আমি ব্লেন্ড করে নিয়েছি। এই যে আমার এই পরিমাণই লাগবে, এই জন্য আমি এইটুকুই নিয়েছি। আর নিয়েছি 1.5টা পেঁয়াজ কুচি করে কেটে। আর আমি একটা মশলা নিয়েছি, দেখো বন্ধুরা, আমি আস্ত ব্যবহার করার জন্য একটা তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি, গোলমরিচ, ছোট এলাচ, 3-4 টুকরো দারচিনি, লবঙ্গ। আমি লবঙ্গ আর গোলমরিচ ক্রাশ করে দিব, আর তেজপাতা, দারচিনি আর এলাচ তরকারিতে গোটা ব্যবহার করব। চলো বন্ধুরা, এখন আমরা রান্নায় চলে যাই। রান্নায় প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে নিব। দেখো আমি নিয়েছি এবং জালটা ধরিয়ে দিব। আমি জালটা ধরিয়ে দিয়েছি, তারপর তেল দিয়ে দিয়েছি ব্যাক ক্যামেরায়। দিয়ে আমি একটা ডিম হলুদ আর লবণ মেখে রাখা ডিম আমি ভাজি করে নিব। এই ডিমটা একবারে লাল করেও ভাজবো না, আবার কাঁচাও থাকবে না, মোটামুটি ভাজি করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি তরকারিটা করছি সম্পূর্ণ সরিষার তেলে, আর আমরা সবসময় সরিষার তেলই খেয়ে থাকি।
আমার ডিম ভাজি হয়ে গিয়েছে। এখন আমি ডিমটা তুলে রাখছি। এবার আমি ওই একই রকমের লবণ হলুদ মেখে রাখা আলু আমি ভেজে নিচ্ছি। ডিমের সাইজ করে আমি আলুটা কেটেছি। এই আলুটা সেদ্ধ করা আলু যদি একটু ভাজি করে নেওয়া হয় খেতে দুর্দান্ত লাগে। তোমরা সবাই কম বেশি ভালো রান্না করতে পারো, তবে আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো বন্ধুরা, এই আলুটা খেতে খুবই মজা লাগবে আর রান্না করলেও দেখতে সুন্দর লাগে। নতুন আলু তো ভালো লাগবে খেতে। তোমরা আমার মতো এরকম একবার ট্রাই করে দেখো, খুবই মজা হয়। আলুগুলো আমার ভাজি হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার আলু ডিম ভাজি কত সুন্দর হয়েছে। এখন আমি ওই কড়াইতে একটা তেজপাতা, লবঙ্গ আর দারুচিনি আর এলাচ দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজি ভাজি হলে সুগন্ধি বের হবে, সেই পর্যায়ে আমি দিয়ে দিব এর ভিতর কুচে রাখা পেঁয়াজ। এই কুচো পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজি ভাজি করতে হবে। মোটামুটি লাল করেও ভাজি করব না, আবার কাঁচাও থাকবে না। ওই পর্যায়ে আমি দিয়ে দিব এর মধ্যে ওই যে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ, সেই পেস্টটা আমি একটু পরেই দিয়ে দিব। আমার ভাজি হয়ে গিয়েছে, এখন আমি ওই পেস্টটা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। মশলাটা আসলে কষানোর বিষয় আছে। এরপরে আমি গুঁড়া মশলা দিয়ে দিয়েছি। প্রথমে দিলাম হলুদ গুঁড়া, তারপরে লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর অল্প পরিমাণ জিরার গুঁড়া। এখন আমি সব মশলা একসাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলাটা এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার থেকে কাঁচা গন্ধ চলে যায় আর মশলাটা একটু ভাজা ভাজা ফ্লেভার বের হবে। সব মশলা একসাথে মিশে এমন সুন্দর সুগন্ধি বের হবে, অসাধারণ। এক পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু আর ডিম। ততক্ষণ কষাতে হবে ভালো করে। আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আলু ডিম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আসলে রান্না একটা আর্ট, এক একজনের রান্না এক এক রকম। আমি অন্যের রান্না দেখে যে শিখব এটা কিন্তু হয় না। আমি যেভাবে রান্না করব রান্না ঠিক সেইভাবেই হবে। রান্না করতে মন লাগে এবং ধৈর্য লাগে। রান্না রন্ধন শিল্প, মানুষ কথাই বলে রন্ধন শিল্প, মানে রান্নার একটা শিল্প, মানে আর্ট। তুমি মন দিয়ে এবং আর্ট ভালোভাবে যে পদ্ধতিতে রান্না করা হয় সমস্ত কিছু যদি ফলো করি তাহলে
বোঝা যাবে রান্নাটা ভালো হয়েছে। আমি শাক কেটে নিলাম নিরামিষ করার জন্য। ততক্ষণ আমার ডিম রান্না হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, আমার ডিমের ফাইনালি লুক। এরপর আমি আরেকটা কড়াইতে আলু, বেগুন এবং শীতের এই পালং শাক দিয়ে, বড়ি দিয়ে নিরামিষ খুবই দুর্দান্ত হয়। বন্ধুরা, এভাবে নিরামিষ রান্না করে খেয়ে দেখো। আমার রান্না শেষ। এখন আমি কিছু বাসনপত্র আছে, এগুলি আমি ধুয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি সব একটা একটা করে ধুয়ে নিব। আমি অত বেশি আমার ধোয়া লাগবে না, তবে আমি যতটুক পারি ততটুক আমি ধুয়ে রাখি, আর বাকিটুক রেখা এসে সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন করে ফেলে। আমি উপরে যেটুক পারি তাকে সাহায্য করার চিন্তাভাবনা নিয়েই করি। রেখা আমার অনেক দিন আমার বাসায় আছে, ও খুবই সুন্দর করে কাজকর্ম করে, তার মধ্যে আমিও মাঝে মাঝে করি। দেখো বন্ধুরা, এই যে বেসিনটা আমি মাঝে মাঝে পরিষ্কার করি, ও করে, তারপরেও আমি করি যাতে ভালো থাকে। নিজের জিনিসের যত্ন আর অন্যের পরের জিনিসের যত্ন কখনো এক হয় না। এই ঝর্ণার গোড়া দিয়ে অনেক ময়লা জমেছিল, সেটা আমি ধুয়ে নিয়েছি। এই যে ট্রেগুলো এভাবে ও ধোয় না, আমাকেই ধুতে হয়। সেই জন্য আমি আজকে রান্না করার পরে ধুয়ে নিলাম। চপিং বোর্ড খুবই সুন্দর করে, আর বেসিনের সাথে চপিং বোর্ড মেলানো এবং শাক ধোয়ার এই যে ট্রেটা খুবই সুন্দর। আমি কাজ করে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার কাছে ভালো লাগে। আমি সারা দিন অফিসে থাকি, তারপরও রাত্রে এসে কাজকর্ম করি, রান্না করি। আবার আমার ইউটিউব বন্ধুদের ভিডিও দেখতে হয়, লাইভ দেখতে হয়, সমস্ত কিছু মেনটেন করি। আমি রান্না চাপিয়ে ভিডিও করি, আবার লাইভেও থাকি। অন্যের লাইভে যদি আমি না যাই, তাহলে তো অন্য কেউ আমার লাইভে আসবে না। সেজন্য আমি একসাথে সব কিছু করি। এভাবে করতে করতে আমার সব কিছু কেমন যেন শরীরের মধ্যে আরও কনফিডেন্স বেড়ে যায়। আমি কখনো ক্লান্ত হই না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন আমাকে এভাবে সুস্থ রাখে, আর আমি যেন এভাবেই থাকতে পারি। বন্ধুরা, আমার ভিডিও শেষের পথে, আর বেশি বড় করব না, কারণ ভিডিওটি এমনি বড় হয়ে গিয়েছে। কাজ করতে করতে আমি ভিডিওটি এখানেই রাখছি। ততক্ষণ বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া প্রার্থনা করো। চলার পথে সাবধানে চলো, নিজের দিকে খেয়াল রেখো। এখানেই ভিডিওটি রাখ।